জমিদার বাবু, সর্বনাশ হয়ে গেছে জমিদার বাবু। শিগগির চলুন, ছোট বাবু কি কাণ্ড করেছে দেখবেন, চলুন। প্রবাল? কেন, প্রবাল আবার কি করলো? আচ্ছা ঠিক আছে, চলো গিয়ে দেখছি। এমন করছো তুমি না, সত্যি বাবা। বাবা, আমি জানি তুমি আমার উপরে রাগ করবে, কিন্তু বিশ্বাস করো, আমি আমি মুক্তাকে খুব ভালোবাসি। আর প্রবাল, কোন জাত কোন ঘরের মেয়ে ঠিক নেই, আর তাকে নিয়ে তুই বাবার সামনে দাঁড়িয়ে এই ধরনের কথা বলছিস? ছি 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 ছি। ওগো চুপ করো, এইসব কি বলছো তুমি? ছেলে বৌমাকে আগে ঘরে ঢুকতে দাও, তারপরে। এই চুপ, একদম চুপ। তোমার মতামত আমি চেয়েছি, আর তুমি ভাবলে কি করে যে ওকে আমি ঘরে তুলবো? অমন বলো না খোকা, বৌমাকে বল না বাবার পায়ে ধরতে, তোর বাবা ঠিক রাজি হবে। বাবা, বাবা তুমি আমাদের ক্ষমা করে দাও। এ মুক্তা, মুক্তা তুমি এগিয়ে এসে বাবাকে প্রণাম করো, দেখবে বাবা ঠিক ক্ষমা করে দেবেন। খবরদার, আমায় ছবে না। কোন জাত কোন বংশের মেয়ে জানা নেই। আর প্রবাল, আমি তোকে ক্ষমা করব বলেছি, এই মেয়ে ছেলেকে নয়। এই পাপ ঘরের বাইরে রেখে দিয়ে বাড়ির ভেতরে চলে আয়। বাবা, মুক্তা আমার বিবাহিতা স্ত্রী, তুমি ওকে নিয়ে এরকম বলতে পারো না। এই বাড়িতে যদি ওর জায়গা না হয়, তবে আমিও এই বাড়িতে পা দেব না। কি কি বললি তুই? যত বড় মুখ নয় তত বড় কথা। ওই রাস্তার মেয়ের জন্য তুই নিজের বাবা মোহনপুরের জমিদারের মুখে মুখে কথা বললি? তোমার কাছে ওর সম্মান না থাকতে পারে, কিন্তু আমি ওকে ভগবানের সামনে বিয়ে করেছি। সারাটা জীবন তোমার কথা শুনে চলেছি, কিন্তু আজ নয়। নির্লজ্জ, অপদার্থ, অকাল কুষ্মাণ্ড ছেলে। আজকে থেকে, এখন থেকে তোকে আমি ত্যায্য পুত্র করলাম। তোর মুখ আমি আর কখনো দেখব না। দূর হয়ে যা। মুক্তা, চলে এসো, এখানে আমাদের থাকা উচিত নয়। মোহনপুরের জমিদারের একমাত্র পুত্র প্রবাল আর তার নববিবাহিতা স্ত্রী মুক্তা ধীর পদে জমিদার বাড়ি থেকে বেরিয়ে গেল। জমিদারের স্ত্রী রেবতী মেঝেতে বসে পাগলের মতো কাঁদতে থাকলেন। জমিদারের মুখ কিন্তু পাথরের মতো কঠিন হয়ে রইল। মোহনপুরের প্রজারা বলেন, জমিদার বাবুর হৃদয় বলে কিছুই নেই। নিজের স্বার্থ আর ঠুঁটো দম্ভ ছাড়া তার কাছে আর কিছুরই মূল্য নেই। মন খারাপ করো না গো, বাবা এখন রেগে রয়েছেন, তাই অমন বললেন। রাগ কমে গেলে ঠিক তোমায় ডেকে পাঠাবেন, দেখবে। তুমি আমার বাবাকে চেনো না মুক্তা। নিজের অহংকার আর স্বার্থের আগে বাবা কিচ্ছু চেনে না। তার মানে? তার মানে ওই বাড়িতে আমার আর কোনোদিন ফেরা হবে না মুক্তা। বাবা কোনোদিন আমাদের বিয়ে মেনে নেবেন না। আমি তো তোমায় আগেই বলেছিলাম গো, আমাদের সম্পর্ক কেউ মেনে নেবে না। কোথায় তুমি জমিদারের ছেলে, আর আমি বাপ মা মরা এক অনাথ মেয়ে। তো বন্ধুরা, আজকে কি বলছো মুক্তা? ভালোবাসায় তো ভেদাভেদ হয় না। তুমি যেমন, আমি সেভাবেই তোমায় ভালোবেসেছি, আর চিরকাল বাসবো। কিন্তু আমরা এখন কি করব, কোথায় যাব গো? আরে এত ভেবো না তো মুক্তা। ভালোবেসে যখন ঘর ছেড়ে বেরিয়েছি, তখন ঠিক কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে, দেখো। আমি জানি গো, হে ঈশ্বর, তুমি সব ঠিক করে দিও। আমি চাই না আমার জন্য ওর মায়ের চোখের জল পড়ুক। হ্যাঁ গো, বলছিলাম আজকে 6 মাস হয়ে গেল আমাদের ছেলেটা। যদি প্রবালের বিষয়ে কথা বলতে এসে থাকো, তাহলে বলবো দরজা ওইদিকে আছে। আমি ওকে নিয়ে কোনো কথা বলতে চাই না। ও গো, এরকম করে বলো না। খোকা আমাদের একমাত্র সন্তান, একটা ভুল করেছে, তাই বলে কি ওকে ক্ষমা করবে না? না, করব না। প্রবাল বলে আমার কোনো ছেলে নেই রেবতী। যেদিন ওই নোংরা, ওই অজাতের মেয়েটাকে বিয়ে করেছে, সেই দিন থেকেই ওকে আমি ত্যাগ করেছি। শোনো না, যদি তুমি না যাও, অন্তত আমি একবার। খবরদার রেবতী,
যদি ভুলেও তুমি ওই ছেলের কাছে যাও বা কোনো সম্পর্ক রাখো, তবে তোমার জন্য এই বাড়ির দরজা চিরতরে বন্ধ হয়ে যাবে। দোহাই তোমার, দোহাই, এত নিষ্ঠুর হয়েও না। আমি কি বলছি তুমি শুনতে পাচ্ছ না? আর এক মুহূর্তে এখানে দাঁড়িয়ে আমার মাথা খারাপ করলে তোমার কপালে দুঃখ আছে, আমি বলে দিলাম। এইভাবেই কেটে গেল প্রায় 3 বছর। এর মধ্যে প্রবালও কখনো আসেনি, আর জমিদার বাড়ি থেকেও কেউ তাদের খোঁজ নিয়ে যায়নি। প্রতিদিন রেবতী চোখের জল ফেলে আর ঠাকুরের কাছে ছেলের মঙ্গল কামনা করে। সেদিন জমিদার বাবু আর নায়েব আলোচনা করছিলেন, এমন সময় তাদের বাড়ির চাকর কাঁদতে কাঁদতে ঘরে ঢুকে বলল, জমিদার বাবু সর্বনাশ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে জমিদার বাবু। কি হয়েছে? এমন করছিস যেন তোর মাথায় বাজ পড়েছে। কর্তাবাবু, আমাদের ছোট বাবু আর নেই, তারে সাপে কেটেছে। হ্যাঁ, কি আবল তাবল বলছিস? এক থাপ্পড় মারবো। যত সব, কোথা থেকে শুনলি তুই এসব? নাই মশাই, আমি বলাই নগরে গেছিলাম, সেখানেই শুনলাম ছোট বাবুকে সাপে কেটেছে। আজকে সকালেই উনি মারা গেছে। খোকা, আমার খোকা। গিন্নিমা, নিজেকে সামলা। হতে পারে না, এটা হতে পারে না। আমায় নিয়ে চলো, আমার খোকার কাছে নিয়ে চলো এক্ষুনি খোকা। দাঁড়াও, কেউ কোথাও যাবে না। দুনিয়ার কাছে হয়তো আজকে মরেছে, কিন্তু আমার কাছেও সেদিনই মরে গেছিল, যেদিন ওই মেয়েকেও বিয়ে করেছিল। তুমি কি মানুষ? হ্যাঁ, তোমার একমাত্র ছেলে মারা গেছে আর তুমি ছি 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 আহ, যেটা সত্যি আমি সেটাই বলেছি। হ্যাঁ, এ হলো কর্মফল। নিজের বাবার মনে কষ্ট দিয়েছিল, তাই না? এটাই ওর প্রাপ্য ছিল। নিজের পাপের শাস্তি পেয়েছে ও। ওগো, ওগো, আর কত নির্মম হবে তুমি? হ্যাঁ, আর কত নির্মম হবে? আমাদের একমাত্র ছেলেটা যে চলে গেল আমাদের ছেড়ে। ভগবান, ওরকম অমানুষ ছেলে থাকার থেকে মরে যাওয়াই ভালো। নায়েব, এসো, কাজ রয়েছে। জমিদার বাবু, আমি সত্যি বলছি, আমায় একটু সময় দিন, আমি বকেয়া কর মিটিয়ে দেবো জমিদার বাবু। এই কথা তো তুই 3 মাস ধরে বলছিস রে। বলি, এটা কি তোর মামার বাড়ির আবদার নাকি? হ্যাঁ, যে যখন খুশি কর দিবি আর যখন খুশি বকেয়া রাখবি? ব্যাপারটা কি? ঘরে ছেলে পুলে রয়েছে, পরিবার রয়েছে, যেটুকু ফসল হয়েছে সেই দিয়ে কর দিলে তাদের মুখে কি দেব বলুন তো? তাই জন্যই তো এদের লাথি মারি। একটা বজ্জাত, আমার খাবি, আমার থাকবি, আবার আমাকেই ঠকাবি। হ্যাঁ, জমিদার বাবু, আমাকে ক্ষমা করে দিন জমিদার বাবু, আমাকে ক্ষমা করে দিন। আমি সত্যি নায়েব, পেয়াদা পাঠিয়ে এই বেটার বাড়িতে আগুন লাগিয়ে দাও। ঠিক বলেছেন জমিদার বাবু। না থাকবে বাড়িঘর, পরিবার পরিজন, আর না থাকবে কর দেওয়ার ঝামেলা। না জমিদার বাবু, না, এই অনর্থ করবেন না জমিদার বাবু, করবেন না, দোহাই আপনার। আমি দিয়ে দেবো। কার জন্য এগুলো করছো? এত পাপের ভার কার জন্য বইবে? তার মানে কি বলতে চাইছো তুমি? তোমার এত টাকা, এত জমিদারি, কে ভোগ করবে এগুলো? একমাত্র ছেলেটা তো মরেই গেছে। এগুলো কার জন্য করছো কখনো ভেবে দেখেছো? জমিদার বাবু, যদি রাগ না করেন একটা কথা বলবো। বেশ, বলো। গিন্নিমা কিন্তু কথাটা ভুল বলেননি। সত্যি তো, আপনার পরে এইসব কে দেখবে আর কে সামলাবে বলুন তো? তো কি করবো আমি? জমিদার বাবু, একটা কথা হয়তো আপনি জানেন না, আপনার কিন্তু একটা নাতি আছে। নাতি আছে? কি বলছো কি? হ্যাঁ জমিদার বাবু, আমার কাছেও কিছুদিন আগে খবরটা এসেছে।
আমি বলি কি, এইবার আপনার বংশধরকে নিয়ে আসুন। নাই! ভাবলে কি করে এই নোংরা রাস্তার মেয়েটাকে আমি ঘরে তুলবো? কখনো নয়। আরে আমি কি তাই বলেছি কর্তা? গাছের ফল পেয়ে গেলে কি আর গাছের দরকার থাকে? তুমি কি বলতে চাইছো খোলসা করে বলো তো? জমিদার বাবু, এই সুযোগ আপনার বংশধরকে হস্তগত করার। ভুলে যাবেন না, তার শরীরে আপনার রক্ত বইছে। কিন্তু ওই মেয়েটা তার সন্তানকে আমায় দেবেই বা কেন? দেবে কেন? আমরা তো ছিনিয়ে নেব। আমি আপনাকে সব বলছি, আপনি শুনুন মন দিয়ে। মুক্তামা, মুক্তামা, এই অসহায় বাপটাকে ঘরে ঢুকতে বলবে না? জমিদার বাবু, আপনি আপনি এখানে? হ্যাঁ মা, আমি নিজের পাপের ভার আর বইতে না পেরে ছুটে এলাম তোমার কাছে। জানি যে বলার মুখ নেই, তবুও বলছি, ক্ষমা করো, ক্ষমা করো এই বুড়ো বাপটাকে। মুক্তামা, বলছি তোমার শ্বশুর মশাই না পুত্র শোকে উন্মাদ হয়ে গিয়েছেন। খাওয়া নেই, ঘুম নেই, তিনি যেন হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গেছেন। কিন্তু আমি কি করব? তুমি তো লক্ষ্মী মা, মা লক্ষ্মীকে আমি অবহেলা করেছি। আমার ছেলেটাও আমায় ছেড়ে চলে গেল। এবার এই নাতিটাকে আমার কাছ থেকে কেড়ে নিও না মা। জমিদার বাবু নিজের পাপের প্রায়শ্চিত্ত করতে চান। তিনি তোমাদের দুজনকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে চান। তা হয় না নায়েব মশাই। ও বেঁচে থাকতে যারা একবার আসেনি, মা, মা, আমি জানি আমি কত বড় ভুল করেছি, আর তাই তো সেটা শুধরাতে চাই। আমায় ফিরিয়ে দিও না মা, আমাকে ফিরিয়ে দিও না। হ্যাঁ মুক্তামা, ভুল তো সকলেই করে, কিন্তু সেটা প্রায়শ্চিত্ত কি সকলে করতে পারে? তোমার ছেলের ভবিষ্যতের কথা ভেবে চলো মা। জমিদার আর নায়েবের পাতা ফাঁদে মুক্তা সহজেই পা দেয়। নিজের ছেলেকে সঙ্গে নিয়ে জমিদার বাড়ির উদ্দেশ্যে নৌকোতে উঠে রওনা দেয়। নৌকা যখন মাঝ নদীতে, জমিদার বাবু বাচ্চাটাকে তার কোল থেকে নিয়ে নিলেন। যার জিনিস তার কাছে থাকাই ভালো, বুঝলে? এটা আপনি কি বলছেন বাবা? বাবা, হাহ, জমিদার বাবু বলে সম্বোধন করো। তোমার সাহস হলো কি করে আমাকে বাবা ডাকার? হ্যাঁ, তার মানে আপনি আপনি কি বলছেন? তুমি কি ভেবেছিলে তোমার মতো মেয়েকে জমিদার বাবু ঘরের বউ করে নিয়ে আসবে নাকি? মেনে নেবে, সম্মান দেবেন? হ্যাঁ, বৌমা, হাহ, বৌমা তো দূর, তুমি আমার বাড়ির দাসী হবার যোগ্য নও। ও, তার মানে আপনারা ছল করে আমায় নিয়ে এসেছেন। ছি 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 ছি, লজ্জা লাগা দরকার আপনাদের। দিন দিন আমার সন্তানকে আমার কাছে দিন, আমার কাছে দিন। সেটি তো আর হবে না মা মুক্তা। এই বাচ্চা আমার নাতি, হ্যাঁ, আমার জমিদার বংশের উত্তরাধিকারী। আমার ফলের প্রয়োজন, কাছে নয়। তার মানে আমায় খোকাকে দিয়ে দিন, আমি চলে যাব, আমি চলে যাব। তুমি তো ঠিক কথাই বলছো মা, চলে তো তুমি যাবে, কিন্তু এখান থেকে নয়, এই পৃথিবী থেকে। ছেড়ে দিন, আমায় ছেড়ে দিন। আমি আপনাদের কি ক্ষতি করেছি? আমায় ছেড়ে দিন, ছেড়ে দিন। ছেড়েই তো দেব তোমার, হ্যাঁ, তোমায় তো ছেড়েই দেব চিরকালের মতো। এই তোমার জন্যই তো আমি আমার ছেলের থেকে দূর হয়েছিলাম। এবার তোমাকেই দুনিয়া থেকে দূর করে দিলাম। এই জমিদার বাবু, বলছি গিন্নিমাকে কি বলবেন? হ্যাঁ, তিনি তো জানেন আমরা দুজনকে নিয়ে ফিরবো। সেসব নিয়ে তুমি ভেবো না,
সব হয়ে যাবে। জমিদার আর নায়েব যখন মুক্তার সন্তানকে নিয়ে জমিদার বাড়িতে ফিরল তখন সন্ধে হয়ে এসেছে। জমিদার রেবতীর কাছে গিয়ে বাচ্চাটাকে দিয়ে বললেন, রেবতী, এই নাও আমাদের জমিদার বংশের উত্তরাধিকারী, আমাদের প্রবালের ছেলে, আমাদের নাতিকে কোলে নাও। আমার খোকা, অবিকল আমার খোকা, সোনা আমার সোনা। ওগো ওগো, এতদিন পর ওরা ঘরে ফিরেছে, ওদেরকে তো বরণ করে তুলতে হবে। বৌমা কোথায়? সে আসেনি রেবতী, সে আসতে চায়নি। সে আসতে চায়নি মানে? সে অভিমান করে রয়েছে, তাই তো? আচ্ছা, আমি তাকে নিয়ে আসবো, গিয়ে আমি তাকে নিয়ে আসবো। শান্ত হও, সে আসবে না রেবতী, কারণ তার টাকা চাই, সন্তান নয়। কি কি বলছো তুমি? এটা কি করে হতে পারে? এটাই হয়েছে রেবতী। ও আমাদের কাছে টাকা দাবি করলো, জানো তুমি? বললো ওই সন্তান চায় না, কেবল টাকা দিয়েও খুশি। হে ভগবান, আমি ওকে মায়ের অভাব বুঝতে দেব না। আজ থেকে আমি ওর নাম দিলাম রাজা। এরপরে রেবতীর স্নেহ মমতায় রাজা ধীরে ধীরে বড় হতে থাকে। পেরোতে থাকে দিন, মাস, বছর। শান্ত, ধীর, স্থির স্বভাবের রাজাকে জমিদার বাবু তার মায়ের সম্পর্কে নানা মিথ্যে কথা বুঝিয়েছেন। মাঝে মাঝে মন খারাপ হলে রাজা নদীর পাড়ে একাকী বসে থাকে, আর যেন থেকে থেকেই সে শুনতে পায় কেউ তাকে ডাকছে। গলাটা তার খুব চেনা। সেদিন কি জানি, এই নদীর পাড়ে এলেই আমার মনটা কেমন উদাস হয়ে যায়। মনে হয় আমার আপন কেউ এখানে রয়েছে। রাজা, এই রাজা, আমার কাছে আয় বাছা। কে কে এখানে? কে আমার নাম ধরে ডাকলো? আগেও আগেও আমি এই কণ্ঠস্বর শুনেছি। রাজা, আমার কাছে আয় সোনা, আয় আমার কাছে। কে কে তুমি? কেন আমাকে এইভাবে ডাকছো? আমায় চিনতে পারছিস না বাছা? আয় আমার কাছে, আয়। রাজা, এখানে কি করছো? দেখো না, দেখো না ঠাকুমা, কেউ আমার নাম ধরে ডাকছে। এর আগেও ডেকেছে। দৌড় পাগল, তা হয় নাকি? হে এ তোমার মনের ভুল। না 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 না, আমি সত্যি বলছি। আমি দাদুকে কতবার বলেছি আমি ওই নদীতে যেতে চাই, কতবার বলেছি, কিন্তু দাদু শোনেই না। আচ্ছা বেশ, আমি বলবো তোমার দাদুকে। একদিন আমরা সকলে মিলেই নদীতে ঘুরতে যাব। এইভাবেই আরো কয়েকদিন কেটে গেল। নদীটা রাজাকে যেন নিজের দিকে আকর্ষিত করে। সেদিন জমিদার বাবু রাজি হতেই জমিদার, রেবতী, নায়েব ও রাজা সকলে মিলে নৌকো করে নদীতে গেল। বেলা তখন প্রায় শেষের দিকে। হঠাৎই আকাশ কালো করে এলো, সাথে ঘন মেঘ। ওহে মাঝি, তাড়াতাড়ি নৌকা ফেরাও, এই যে তুফান আসছে। এই তুফান আসছে না, তুফানে এসে গেছে কর্তামশাই। এই অবস্থায় নৌকার দাঁড় নাড়ানো যাবে না। হায় হায়, এ কি অলক্ষণে কাণ্ড! সঙ্গে ছেলেটা রয়েছে। ওগো, কিছু করো, এবার যে ঝড় উঠবে। হায় হায় জমিদার বাবু, এবার কি হবে? বাঁচাও বাঁচাও, আমি যে ডুবে যাবো এবার, বাঁচাও। রাজা, রাজা, আমি তোর কিচ্ছু হতে দেব না। সর্বনাশ, নৌকায় তো জল ঢুকছে। নায়েব, কে আছো? বাঁচাও, 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 হ্যাঁ? বাঁচাও, নৌকাতে ডুবছে এবার। বাঁচাও। আরে বাঁচাও আমাদের। আমাদের বাঁচাও, বাঁচাও। নদীর জলে তুমুল ঝড় বৃষ্টির দাপটে নৌকা দুলতে দুলতে উপুর হয়ে গেল। বৌমা, এ তো বৌমা, তুমি এখানে এ অবস্থায় কি করছো? হ্যাঁ, আমি
আপনারা ঠিক আছেন তো? এই তো সেই কণ্ঠ যেটা আমি বারবার শুনতে পাই। তুমি কে? এটা তোমার মা রাজা। যদি নিজের ছেলের প্রতি এত টান, তাহলে টাকার বিনিময়ে নিজের ছেলেকে বিক্রি করে দিয়েছিলে কেন? মা, মিথ্যে মিথ্যে মিথ্যে। ওই জমিদার আর ওই নায়েব মিলে আমাকে ঠকিয়ে আমার ছেলেকে কেড়ে নিয়ে আমায় হত্যা করেছে। কি বলছো তুমি? হ্যাঁ, কি বলছো? আর জমিদার বাবু আর নায়েব, ওরা ওরা কোথায় গেল? হ্যাঁ, ওরা নিজেদের পাপের শাস্তি পেয়েছে। তুমি কি বলছো মা? আমি তো কিছুই বুঝতে পারছি না। এবার হয়তো তুমি বুঝবে তোমার মা তোমায় ছেড়ে যায়নি, বরং বরং তোমার জন্য গুমড়েছে। আমায় ক্ষমা করে দিও বৌমা, আমি কিচ্ছু জানতে পারিনি, কিচ্ছু না। জমিদারের পাপের প্রায়শ্চিত্ত তো করতে পারবো না মা, কিন্তু এটুকু বলতে পারি তোমার সন্তানকে আমি আগলে রাখবো। মা, মা আমাকে ছেড়ে যেও না মা, আমাকে ছেড়ে যেও না মা। মা, সে আর হয় না বাবা, আমার যে আর ফেরার পথ নেই। তুমি তোমার ঠাকুমার কাছে খুব ভালো থাকবে। আশীর্বাদ করি তুমি তোমার বাবার মতো মহান মানুষ